সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমরা দেখলে মানুষ আজকে এই দুঃশাসন থেকে মুক্তি চায়, এই দুরবস্থা থেকে মুক্তি চায়, এই অত্যাচার থেকে মুক্তি চায়, এই খুম হত্যা থেকে মুক্তি চায়, জেল জুলুম থেকে মুক্তি চায়, অত্যাচারের হাত থেকে মুক্তি চায়। এর জন্য মানুষ একটা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন আসতে হবে অন্য কোনোভাবে নয়, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসতে হবে। এনারা তো বিএনপিকে মাইনাস করতে চায় যাতে তিনারা আবার ক্ষমতায় আসতে পারে, সেই জন্য। কিন্তু না, বিএনপি আমরা সকলে এক ঐক্যবদ্ধ আছি কিনা? আসসালামু আলাইকুম। যারা আসলে বিএনপি করেন বা বিএনপিকে ঘৃণা করেন, তাদের দুই দলের জন্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি আসলে কোন মতাদর্শ বা কোন আদর্শ নিয়ে তারা রাজনীতি করে, তাদের ভিতরে কি মূলত থাকা উচিত, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো সাবেক প্রধানমন্ত্রী তিনি এমন বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলো প্রত্যেকটা নেতার শোনা উচিত। প্রত্যেকটা নেতার যদি এমন আদর্শ হতো তাহলে বিএনপির এই করুণ পরিস্থিতি হয়তো আজকে হতো না। বিএনপি আসলে পথে ঘাটে মার খাচ্ছে, এটা তাদের খাওয়ার পিছনে তাদেরও অন্যতম একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ নিজেরা নিজেদেরকে বাস দিয়েছেন, নিজেরা নেত্রীর কথা শুনেন নাই, তাই তো নেত্রীর কথা শুনে এবার অনেক মানুষই অবাক হচ্ছেন। সেই সাথে আপনি যদি সম্পূর্ণ কথাগুলো শোনেন, আপনি চাই বিএনপি করুন বা বিএনপিকে ঘৃণা করুন অথবা যে দলই করুন না কেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সে বক্তব্য শোনার পরে রাজনীতির উপরে আপনার অন্যতম একটা ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে। তাই ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য একটু শুনে আসি, যিনি আসলে তাদের দলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে কি কথাগুলো বলেছিলেন এবং বিরোধী দলীয় যে সমস্ত নেত্রী রয়েছেন, বিশেষ করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কি কথা বলেছেন, চলুন সেটা একটু তার মুখ থেকেই শুনে আসি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন এবং ভিডিও শেষ অবধি পর্যন্ত, শেষ কথাটা পর্যন্ত শুনে যাবেন। ভিডিওতে লাইক দিয়ে শুনতে থাকুন তার সম্পূর্ণ বক্তব্যটুকু। সেজন্যই আজকে নির্বাচনটা কেমন হতে হবে আমরা বারবার বলেছি। আমরা নির্বাচনের দল, আমরা বারবার নির্বাচন করেই ক্ষমতায় এসেছি। আমরা কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসিনি। আমরা ওই জাতীয় বেঈমান সেজে ক্ষমতায় আসিনি কোনো সময়। একবার বলেছিল, রাতে বলে জাতীয় বেঈমান, সকাল দিনে বলে, আর রাতে আবার যে সেই বেঈমানের সঙ্গে হাত মিলিয়ে তারা সবাই বেঈমান হয়ে যায়। আমরা সেটা নই। সেই জন্য নির্বাচন হতে হবে। আমরা বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। কারণ আপনারা দেখেন কেন এই কথাটা বলছি, এটা বলছি শুধু আমরা জাতীয় নির্বাচনের কথা, অন্য কোনো নির্বাচনের কথাও বলিনি। কিন্তু অন্য নির্বাচন তো এই দেশে হয়েছে। আপনারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন দেখেছেন, ইউনিয়ন পরিষদের, উপজেলার নির্বাচন দেখেছেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন দেখেছেন, সবই দেখেছেন। এগুলো কি কোনোটা নির্বাচন হয়েছে? এখানে পেশি শক্তি হয়েছে, অস্ত্র হয়েছে। জনগণকে ভোট দিতে দেয়নি, ভয় ভীতি দেখে অত্যাচার করে বিদায় করে দেওয়া। জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এবং সেখানেও কিছু দিকে আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার হলেই শুধু ভোট হবে না, জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সেরকম পরিবেশ, মা বোনেরা, মহিলারা যারা আছে তারা আরো বেশি সচেতন, তারা আসতে চায়, ভোট দিতে চায়। আজকাল অনেক নতুন ভোটার হয়েছে, ইয়াং ছেলেপেলেরা, তারা ভোট দিতে চায়। কিন্তু সেই সুযোগ তো দিতে হবে, সেই সুযোগ থাকতে হবে। কিন্তু তারা সেই সুযোগ দিতে চায় না। ইয়াং ভোটারদের কাছে যান, গেলেই জানতে পারবেন যে তারা কোথায় ভোট দিতে চায়। সেই জন্য সেরকম পরিবেশ পরিস্থিতি আমরা বলেছি। নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার বলে এসেছি, লিখিত দিয়েছি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু সেখানে নিরপেক্ষতা বজায় রেখে সেখানে থাকতে হবে কি, নির্বাচন কমিশন এখন নিত্য নতুন কথা বললে হবে না। আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা বলেছি নিরপেক্ষ নির্বাচন করতে গেলে
এবং জনগণকে যদি সত্যিকারের গ্রামের হোক, একজন গ্রামের নিরীহ মহিলা, এমনকি অতি বৃদ্ধ মহিলা কোলে করে তাদেরকে উঠে নিয়ে যে ভোট পর্যন্ত তারা দিতে আগ্রহী, এরকমও দেখেছি আমরা। সেই জন্যই সেই পরিবেশ তৈরি করতে গেলে মাঠে পুলিশ প্রশাসন অবশ্যই থাকবে, তার সঙ্গে এর আগে যে ছিল সবসময় ছিল যে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীকে নিয়োগ দিতেই হবে। সেনাবাহিনী তো মাঠে থাকলে তারা, আমরা বলিনি কারো পক্ষ বিপক্ষ নয়, বলে সেনাবাহিনী শুধু মোবাইল থাকবে, তারা ঘুরবে, দেখবে ভোট ঠিক মতো হচ্ছে কিনা, জনগণ ঠিক মতো আসতে পারছে কিনা, এবং কোন জায়গায় কোনো অস্ত্রপস্ত্র দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে জনগণকে আটকে রাখা হচ্ছে না। জনগণ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাদেরকে এই দায়িত্ব দিতেই হবে, সেনাবাহিনীকে মোতায়েন করতেই হবে। নির্বাচন কমিশন সেদিন বললেন, পত্রিকায় দেখলাম, কতটুকু সত্য জানি না অবশ্য, যে সেনাবাহিনী মোতায়েন হবে না, যেহেতু আদেশ গেছে অন্য জায়গার থেকে, সেজন্য সেনাবাহিনী হবে না। আর ইভিএম কি, এগুলি চালু হবে। আমরা পরিষ্কার ভাষায় আজকে নির্বাহী কমিটির থেকে, আপনারা সকলেই একমত কিনা, আমরা বলতে চাই ইভিএম এগুলো কিছু চলবে না, জনগণ ভোট দেবে। আর সেনাবাহিনী মোতায়েন করতে হবে, আমরা সেটা চাই, এটা আমাদের দাবি। পার্লামেন্টকে ভাঙতে হবে। কেন এই পার্লামেন্টকে ভাঙার আরেকটা কারণ হলো এটা বৈধ নয়, জোর করে এরা ক্ষমতায় আছে, এই পার্লামেন্ট ভাঙতে হবে। কাজে পার্লামেন্ট ভেঙে এরকমভাবে নির্বাচন দেয়, তবেই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং সকল দলের অংশগ্রহণে। ওই যে কাউকে ওছিলা দিয়ে, মিথ্যে দিয়ে, হয়রানি করে ঢুকিয়ে দিলাম আর নির্বাচন হবে না, সেটা চলবে না। তাহলে মনে করেন না আমরা সকলকে মাফ করে দিয়েছি, আমরা বলেছি আমরা আর এগুলো চাই না, দেখতে চাই না, অনেক হয়েছে। এখন দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ দেশে গণতন্ত্র আছে কিনা সেটা দেখতে চায়, সংবাদপত্রের স্বাধীনতা চায়, এই সকল মিডিয়ার স্বাধীনতা, ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা চায়। তারপরে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে চায়, দেশের মানুষ শান্তি চায়। আমরা কোনো দিন প্রতিহিংসা বা কারো উপরে কোনো প্রতিশোধ নেওয়ার রাজনীতি বিশ্বাস করি না, আমি করবও না, আমরা কখনো করব না। এখন তারা যেটা করছে, প্রতিশোধ, প্রতিহিংসা করে সবার নামে মামলা দিয়েছে, কিন্তু এই শেষ নয়, এভাবে বেশি দিন যাওয়া যায় না। আমরা পৃথিবীর বহু দেশ দেখেছি, দেখেন এত শক্তিশালী নেতারা ছিল, আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? এক একজন বিদেশের দিকে তাকান, দেখেছেন টেলিভিশনে, দেশগুলোর নাম না বললেও চলবে, আপনারা বুঝতে পারেন যে আমরা দেখেছি, আমরাও গিয়েছিলাম তখন সেই দেশে বেড়াতে, সেই নেতাদের দেখেছি, উনি অত্যন্ত শক্তিধর ছিলেন। কিন্তু এমন এক জনগণের অভ্যুত্থান হলো, তিনি বন্দী হলেন, পরে তাকে আরও কঠিন শাস্তি দেওয়া হলো, তিনি আজকে নেই, তিনি এবং তার পরিবার সবাই। কাজে এরকম আমরা অনেক নেতাদের দেখেছি যাদের একচ্ছত্র ক্ষমতা ছিল, কোনো দল ছিল না, বহু নেতা, তারা আজকে কিন্তু অনেকেই দুনিয়া থেকে নেই। কাজেই এটা বুঝতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, উপরে একজন আছেন, আল্লাহ তাআলা যিনি বিচার করেন, তিনি দেখছেন, এবং তিনি সময় মধ্যে তিনি হয়তো ছাড় দিয়েছেন। দেখি আরেকটু কতটুকু পারে, কতটুকু যায়, কতটুকু করে, আর দেখি আল্লাহ তাআলা দেখতে দেখতে যখন দেখবে যে একে তো ছাড় দিচ্ছি, এ তো আরো অপকর্ম করেই চলেছে, তখন আল্লাহ রশিটা এমন টান দেবে যে তখন আর তাদের কে কোথায় থাকবে। ওই যে বললাম, সব জায়গায় সব কিছু পরিবারটিরা পাঠিয়ে দিয়েছে, কিন্তু পরিবাররা হয়তো ঠিকই থাকবে, নিজেরা হয়তো যাবার সুযোগটুকু পাবেন না। সুযোগের সদ্ব্যবহার করে নিন, কাজেই এর পরে হয়তো সময় পাবেন না। তাই আমি বলছি যে আসুন, হিংসা, বিদ্বেষ, হানাহানি, গুম খুন বন্ধ করে আমরা দেশে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দেশে নির্বাচন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনি। গণতন্ত্র ফিরে আসুক, যে জনগণ যাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা ক্ষমতায় থাকবে, দেশের মানুষের জন্য কাজ করবে, সেখানে সকলে সরকারি দল কি বিরোধী দল উভয়ই একসঙ্গে কাজ করে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের জন্য এত লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এই শহীদের রক্ত
কোনোভাবেই আমরা বৃথা যেতে দিতে পারি না। দেশে যখন পাকিস্তানিরা সাধারণ মানুষের উপরে হামলা শুরু করে দিয়েছে, পিলখানা, তারপরে পুলিশ লাইন, ওটা কি রাজারবাগ, সব জায়গায় হামলা শুরু করে দিয়েছে, নিরীহ মানুষদের মারধর করছে, তখন যাদের দায়িত্ব ছিল নিরীহ মানুষদেরকে একটা অভয় দেওয়া, নিরীহ মানুষদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া, তখন কিন্তু তারা সেই কাজটি করেনি। যখন তারা করতে পারেনি, দেশের মানুষ যখন আমরা শুনছি ঢাকা জ্বলছে, আমরা তখন চট্টগ্রামে, ঢাকা জ্বলছে, ঢাকার মানুষ বড় অসহায়, উদ্বিগ্ন, বড় বড় যারা আছে, যারা অনেক বড় বড় বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন, তাদের নেতারা কাউকে পাওয়া যাচ্ছে না, সবাই ভিতরে চলে গেছে। তখন জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছিলেন। সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের অনেক নেতা আছে, এখনো তারা স্বীকার করে, সামনে না বললেও তারা দেখা হলে বলে, তারা বলেছেন যে জিয়াউর রহমানের ডাকেই আমরা সেদিন সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। জিয়াউর রহমান সৈনিক ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন। এই রণাঙ্গনে থেকে, এখানে অনেক মুক্তিযোদ্ধারা আমাদের আছে, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তিনি আবার যুদ্ধ শেষ হয়েছে, দেশে ফিরে এসে চলে গেছেন, তিনি কিন্তু ক্ষমতা নেন। এদেশের মানুষই জিয়াউর রহমানকে দেখেছেন, বিশ্বাস করেছেন তার কাজে, তার আহ্বানে, সব কিছুতে। এদেশের মানুষই জিয়াউর রহমানকে ভোট দিয়ে, ডাইরেক্ট ভোটে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম বছরের প্রধান প্রেসিডেন্ট হন। জনগণ ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি বানিয়েছে। তারপরে তার যে উন্নয়ন কর্মকাণ্ড, সেগুলো আপনারা দেখেছেন, অতি অল্প সময়ের মধ্যে অতি দ্রুত কতগুলি কাজ করেছেন। এবং তিনি কেন জানি বুঝতে পারছিলাম না, তিনি নিজেও বলেছেন, অনেককেই বলেছেন, তাদের যার মন্ত্রী ছিল তখন, আমার হাতে সময় খুব কম, সেটাও তিনি বলতেন। কাজে তিনি অল্প সময়ের মতো করে গেছেন এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেই দিক নির্দেশনা নিয়েই আজকে বিএনপি চলছে, সেই জিয়াউর রহমানের দলই। আজকে যারা আপনারা দেখেছেন, আবার আমাকে ফিরতে হচ্ছে, 1/11-এ বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার, কিন্তু বিএনপি, আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই এই কাজটা বেশি করেছে, যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন, যতই বড় বড় নেতা কয়েকজন যাক, কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা, কর্মীরা, ছাত্র যুবরা না থাকে, তাহলে তারা কিছু করতে পারে না, তাদের কিছু থাকে না। তাদের টাকার লোভ থাকতে পারে, কিন্তু তারা যে তাদের কর্মী বাহিনীকে একজনকেও সাথে নিতে পারে না। আমি আশা করব যে এই যে আমাদের শক্তিশালী ভিত গড়ে উঠেছে, আমাদের তৃণমূলের নেতা কর্মী এবং অনেক নেতারা আজকে কিন্তু যুবদলের নেতা হয়েছেন, সেন্ট্রাল কমিটির নেতা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইয়াং লিডারশিপ আমাদের তৈরি হচ্ছে। আমাদের বয়স হয়ে গেছে, কাজেই এখন ইয়াং লিডারশিপকে আমরা সামনে নিয়ে এসে দেবো, যাতে আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিতে পারে, দেশকে গড়ে তুলতে পারে, দেশের জন্য ভালো কাজ করতে পারে, সেইভাবে তাদেরকে আমরা পথ দেখিয়ে যাব। কাজে সেই জন্যই আমি বলছি সবাইকে, আজকে নির্বাহী কমিটির সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানা রকমভাবে হয়রানি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয়ে ভীত নই। আমি আপনাদের বলেছি, আমার 2 ছেলেকে, আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাবো, আমাকে মুখের সামনে বলেছেন, তারপর নিয়েও গেছে তারা। তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না ওর কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন। এটাই করেছেন কাজেই। কিন্তু আমি বলবো যে আমি খবর রেখেছি, আপনারা অনেকে মনে করেন আমি তো ভিতরে থাকলে খবর পাই না, আমি খবর রেখেছি এবং সেভাবেই আমরা কিন্তু কাজগুলি করছি। যারা তখন আন্দোলন সংগ্রামে ছিল, যারা কাজ করেছে, যারা বেইমানি করেনি দলের সঙ্গে, তাদেরকে আমরা অবস্থান দেব ভালো ভালো জায়গায়। তাদেরকে আমরা ভবিষ্যতে যদি আমরা ফেয়ার নির্বাচন হয়, বিএনপি সকলে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাদের মূল্যায়ন হবে। কিন্তু যারা বেইমানি করবে, এক পা এদিকে এক পা ওইদিকে রাখবে,
তাদেরকেও চেনা যাবে, তাদের কিন্তু কোনো মূল্যায়নের জায়গা থাকবে না, তারাও নেবে না, বিএনপিও নেবে না। এই জন্য বলেছি, তারপরেও আমরা কিন্তু ক্ষমা করেছি। ক্ষমা একবার হয় কিন্তু বারবার হয় না, ক্ষমা একবার হয়। তাই আমি বলতে চাই যে আসুন, সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব, আর সুদিন আসলেও একসঙ্গে থেকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমাকে কোনো ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না, অতীতেও পারেনি, এখনো পারবে না। আমি আপনাদের, আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব। তাই আপনারা সকলে আমার মনে হয় সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু প্রতিরোধ সেটাও হবে আমাদের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক, এবং সেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি যে হবে, সেই কর্মসূচিতে আমি জনগণকেও আহ্বান করবো, আসুন আজকে জনগণ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলের নেতাকর্মীরা যারা আছে সকলে মিলে আমরা এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি। আপনারা দেখেছেন, ভুলে যাননি, আমি আর বেশি করবো না, একটা উদাহরণ শুধু। আপনারা দেখেছিলেন 3 তারিখে জিয়া রহমানকে 2 তারিখ রাতে বন্দি করা হয়েছিল 1975 সাল, না 1975 সালে জিয়া রহমানকে বন্দি করেছিল। জিয়া রহমান বন্দি ছিল, আমরাও বাসায়, সেও বাসায় ছিল। বন্দি থাকার পরে আমরা দেখে জিয়া রহমান তখন, তারপরে আমাদের দেশের সৈনিকেরা এটা কোনো রকমভাবেই তারা দেশ শেষ হয়ে যাবে জিয়া রহমান না থাকলে, তারা বুঝতে পেরেছিল। তারা কয়েকদিন দেখেছে, তারপরে একদিন এই সৈনিকেরা বেরিয়ে পড়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নাম দিয়ে, আল্লাহ নাম নিয়ে তারা বেরিয়ে পড়েছিল। এবং বেরিয়ে পড়েছে সেই সৈনিকদের সঙ্গে জনতার কি মিল হয়েছে, ট্যাঙ্ক নিয়ে দেখেছেন, ট্যাঙ্কে সৈনিক জনতা একসঙ্গে ট্যাঙ্কে মালা দিয়ে কিভাবে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে গ্রহণ করেছে দেশের মানুষ, সেটা দেখেছে। আমি বলি, সঠিক পথে থাকলে, ঐক্যের পথে থাকে, শান্তিপূর্ণ পথে থাকলে সেদিনকে একটা গুলিও ছুটতে হয়নি, কাউকে মারতে হয়নি। সব জনতা এসে যোগ দিয়েছিল সেই সৈনিকের ট্যাঙ্কে, সেই সৈনিকের ইয়েতে, মিছিলে, কাফেলায়। 7ই নভেম্বর ছিল সেই দিনটি, আপনাদের মনে আছে। কাজে আমি তাই বলতে চাই, ইনশাআল্লাহ এদেশের মানুষ আরেকবার সেটা প্রমাণ করবে, দেশ রক্ষা, গণতন্ত্র, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, ঘুষ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, গুম খুনের বিরুদ্ধে আজকে দেশের মানুষ জেগে উঠবে, বিএনপি জেগে উঠবে, 20 দল জেগে উঠবে, এবং আমরা সকল আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আর তাদেরকে আমরা এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানাবো। আসুন, আজকে দেশের এই অবস্থায় জাতীয় ঐক্যর সবচেয়ে প্রয়োজন। আমরা কে কি পেলাম সেটা বড় কথা নয়, আমাদের পাওয়া ওটাই হবে, যদি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশটাকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, তাহলেই সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেই দিন আসবে এবং সেদিন জাতীয় ঐক্য গড়ে উঠবে, এবং সকলেই আমরা মনে করি দেশ গড়ার জন্য অনেক লোকের প্রয়োজন হবে, দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সেখানে যদি আজকে যারা জুলুম অত্যাচার করছে তাদেরকে বলবো, তাদেরকে আমরা মাফ করে দিয়েছি, আমরা প্রতিহিংসা আমরা পরায়ণ হব না, আমরা কোনো বদলা দেব না, কাজে তাদেরকেও আমরা সঙ্গে দিতে কোনো দ্বিধা করব না। এইটুকু বলেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি যতই লেকচার মারুক, বিএনপি যতক্ষণ পর্যন্ত ভোগের রাজনীতি না ছেড়ে ত্যাগের রাজনীতি না করবে ততক্ষণ পর্যন্ত, মানে কোশ্চিনকালেও তারা ক্ষমতায় আসতে পারবে না। ত্যাগ তিতিক্ষা, মানুষের ভালোবাসা নিয়েই এদেশের ক্ষমতায় আসতে হবে, এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। যারা ইতিপূর্বে এসেছে মানুষের প্রতি ভালোবাসা দেখাই আসতে হবে। সুতরাং ভালোবাসা ছাড়া কোনোভাবে ক্ষমতায় আসতে পারবেন না প্রথমবার। তো আমার কথার সাথে আপনি একমত থাকলে অবশ্যই
কমেন্ট সেকশনে পজিটিভ কমেন্ট করে যাবেন। আর আপনার নেত্রীর কথাগুলো আপনার কাছে কতটুকু পজিটিভ মনে হয়েছে, কতটুকু নেগেটিভ মনে হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। নেত্রী হিসেবে তার কথার ভিতরে যে কোনো ভুল থাকবে না, বিষয়টা কিন্তু তা না। ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।